সবার উদ্দেশ্যে বলছি, যারা আমাদের মানে যারা বাইরের স্টুডেন্ট ক্লাস করতে চাচ্ছ, তোমরা প্লিজ মাইক্রোফোন অবশ্যই মিউট রাখবা, ঠিক আছে? আনমিউট করবা না, মিউট রেখে জয়েন করবা। যদি কিছু বলতে চাও শুধুমাত্র তখন আনমিউট করে কথা বলবা, আদারওয়াইজ কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? খারাপ ভাবেই বলছি, ডোন্ট মাইন্ড। যদি ক্লাসের নিয়ম না মানো, অর্থাৎ মিউট না রাখো, ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। ওকে, আমরা শুরু করি উপমান কর্মধারয়। সো উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে হচ্ছে উপমেয়, অর্থাৎ যেটাকে আমরা তুলনা করব সে হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করব সে হচ্ছে উপমান, ঠিক আছে? তো উপমান ও উপমেয়র একটি সাধারণ ধর্ম থাকবে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ। তো দেখো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণকেশ। তো আমরা কোনটাকে কার সাথে তুলনা করছি? দেখো, যাকে তুলনা করব সে হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করব সে হচ্ছে উপমান। এই দুইটা জিনিস কিন্তু জানতে হবে তোমাদেরকে। যাকে তুলনা করব সে হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করব সে হচ্ছে উপমান। কি বলছি বলো তো, কে বলতে পারবা? যাকে তুলনা করছে সে হচ্ছে উপমেয়, আর যার সাথে করা হয়েছে সে হচ্ছে উপমান। একজন বলো, একজন বলো। ভাই, যাকে তুলনা করব সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করব সে হচ্ছে উপমান। ওকে, দেখো তাহলে উদাহরণ দেখো, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। তো ভ্রমরের ন্যায়, তো আমরা এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, এখানে ভ্রমর উপমান। ভ্রমর উপমান মানে আমরা ভ্রমরের সাথে তুলনা করছি কাকে? কেশকে। কেশ। কেশ। কেশ মানে কি তোমরা জানো? কেশ মানে কি? ভাইয়া, চুল। চুল। কেশ মানে চুল। ভাইয়া মিউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফোন আসছিল। ওকে, সো দেখো, কেশ মানে হচ্ছে চুল, ঠিক আছে? তো আমরা ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়, অর্থাৎ চুলকে আমরা ভ্রমরের সাথে তুলনা করেছি, ঠিক আছে? সো আমরা যাকে তুলনা করব, কেশকে তুলনা করছি, তাহলে কেশ হচ্ছে উপমেয় আর ভ্রমর হচ্ছে উপমান, ঠিক মান। আছে? হ্যাঁ, আর কৃষ্ণত্ব হলো এর সাধারণ ধর্ম। তো দেখো, উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকে। তো তাদের সাধারণ ধর্মটা কি? কৃষ্ণত্ব বা কালো, ঠিক আছে? সেটা হচ্ছে তাদের কমন ক্যারেক্টারিস্টিক্স বা কমন ধর্ম, ঠিক আছে? সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় বলে। দেখো এখানে কি বলছে, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় বলে। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তুষার শুভ্র। তারপর অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। তো দেখো এখানে তুষারের ন্যায় শুভ্র। সো আমরা শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তো শুভ্র হচ্ছে উপমেয় আর তুষার হচ্ছে আমাদের উপমান। আমরা তুষারের সাথে শুভ্রকে তুলনা করেছি, এজন্য শুভ্র উপমেয় আর তুষার হচ্ছে উপমান, তুষারের সাথে তুলনা করেছি। তারপর এক্সাম্পলটা ঠিক একইভাবে, অরুণের ন্যায় রাঙা। তো তাদের
কমন ধর্মটা হচ্ছে কি আহ হ্যাঁ, সো অরুণের ন্যায় রাঙা। অরুণ মানেই তো রানী। সো অরুণের ন্যায় রাঙা, সো যেটার সাথে আমরা তুলনা করি, অরুণের সাথে তুলনা করেছি রাঙ্গাকে। সো রাঙ্গা হচ্ছে উপমেয় আর অরুণ হচ্ছে আমাদের উপমান। তো আপনাদেরকে আমি যেটা মনে রাখতে বলবো সেটা হচ্ছে যার সঙ্গে আমরা তুলনা করব সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করব সে হচ্ছে উপমেয়। আর উপমান কর্মধারয় সমাসের সাথে, সরি, উপমান বাচক পদের সাথে ওই যে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয়, অর্থাৎ উপমান আর উপমেয় মিলে যে সমাস তৈরি করে সে হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। এখন কিন্তু এখানে পার্থক্যটা উপমান আর উপমিতের মধ্যে পার্থক্যটা হচ্ছে উপমানের মধ্যে কিন্তু একটা ওদের সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ একটা ধর্ম থাকবে। সেখানে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো মনে রাখো। আর উপমিত কর্মধারয় দেখো, তো উপমিত কর্মধারয় হচ্ছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। তো উপমান আর উপমিতর মধ্যে পার্থক্য কি? উপমিত কর্মধারয় কি সাধারণ গুণের উল্লেখ করা থাকবে না। উপমিত কর্মধারয় সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকবে না, তবে সেই গুণটাকে অনুমান করে নিতে হবে। সেই গুণটা কি করতে হবে আমাদেরকে? অনুমান করে নিতে হবে। এই কাল্পনিক। সমাসটিতে, হ্যাঁ কাল্পনিক, এই সমাসে উপমেয় পদটি পূর্বে বসে, অর্থাৎ এর আগেরটাতে দেখো, এর আগেরটাতে কিন্তু উপমান আগে বসছে, উপমেয় পরে বসছে, তাই না? ক্যান ইউ রিমেম্বার? উপমান কর্মধারয় সমাসে কিন্তু উপমানটা আগে বসে, উপমেয়টা পরে বসে। যেমন তুষারের ন্যায় শুভ্র, এটার মধ্যে তুষার হচ্ছে উপমান আর শুভ্র হচ্ছে উপমেয়, ঠিক আছে? আর কিন্তু উপমিত কর্মধারয় সমাসে উল্টা। উপমিত কর্মধারয় সমাসে তোমার উপপদ আগে বসবে, উপমেয় পদটি কোথায় বসবে? আগে বসবে, আর উপমান পরে হবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, তো মুখ চন্দ্রের ন্যায়, তো দেখো মুখটা হচ্ছে আমাদের কি? এটা উপমিত। ভাই No, এখানে মুখ তো কখনো চন্দ্রের মতন হতে পারে না। মুখ, ভাই এখানে মুখ কখনো চন্দ্রের মতন হতে পারে না। এমন কিছু বোঝায় যেটা অবাস্তব মানে মিথ্যা, এটা হচ্ছে উপমিত। হ্যাঁ, so আমরা এটাকে কাল্পনিক অর্থে ধরে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ অনুমান করে নিব মুখ চন্দ্রের ন্যায়। তো দেখো এখানে আহ আমরা মুখকে কার সাথে তুলনা করছি? চন্দ্রের সাথে। মুখ চন্দ্রের ন্যায়, তো এখানে মুখকে যদি আমরা চন্দ্রের সাথে তুলনা করি, তো যাকে আমরা তুলনা করি সে হচ্ছে উপমেয়। তো কাকে তুলনা করতেছি? মুখকে চাঁদের সাথে। তো দেখো উপমেয়টা আগে আসছে, কিন্তু আগের বাক্যে উপমানটা আগে আসতো, এখানে উপমেয়টা আগে আসছে। তো মুখ হচ্ছে আমাদের উপমেয়, অর্থাৎ মুখকে আমরা চাঁদের সাথে তুলনা করছি। তো যাকে তুলনা করি সে হচ্ছে উপমান। তো উপমিত কর্মধারয় সমাসে আমাদের উপমানটা পরে থাকে আর উপমেয়টা আগে থাকে। কিন্তু ভাইয়া একটা হ্যাঁ, সূত্র কি এটা দেওয়া যায় যেটা অবাস্তব আর কি মিথ্যা, এটা হচ্ছে উপমেয়, আর উপমিত হচ্ছে উপমান। উপমান হচ্ছে সত্য আর বাস্তব। সেটা এরকম কিছু লেখা নেই, বাট তুমি এটা দিয়ে মনে রাখতে পারো সংক্ষেপে ভালো। কিন্তু যারা অর্থাৎ যারা উপমান এবং ধরতে পারছে তারা কিন্তু এইভাবেই মনে রাখতে পারবা। কিন্তু উপমিত কর্মধারয় সমাসে দেখো চেঞ্জ হয়ে যায়, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। দেখো মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ উল্টায় গেছে, কিন্তু দেখো পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, ঠিক আছে? তো এটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। দেখো মুখ চন্দ্রের ন্যায়, আগেরটা দেখো তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র আগে হয়েছে, তুষার শব্দটা আগে আছে। কিন্তু উপমিত কর্মধারয় দেখো মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। তো এটা কিন্তু ঘুরে যায়। তো এইভাবেও কিন্তু তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো। তো এখন তোমাদের যেটা মনে রাখতে হবে একদম স্পেসিফিক ভাবে, সেটা হচ্ছে
উপমান কোনটা, উপমিত কোনটা, আর কোনটাতে সাধারণ ধর্ম আছে, কোনটাতে সাধারণ ধর্মটা অনুমান করে নিতে হয়। দেখো উপমিত কর্মধারয় সমাসে কিন্তু আমরা সাধারণ ধর্মটা অনুমান করে নিচ্ছি, ভাইয়া অর্থাৎ ভাইয়া এটা কি সবসময় ঘুরে যাবে উপমিতর ক্ষেত্রে? এখানে দুইটা এক্সাম্পলে তো তাই দেখা যাচ্ছে। তোমার কাছে কি ভিন্ন এক্সাম্পল আছে? না, এই মুহূর্তে নেই। সোনার মতো মুখ, সোনার মুখ। দেখায় কিন্তু এরকমটাই দেখা, আমি এরকমই পড়ে আসছি কলেজে। চরণ নেই, চরণ পদ্ম। হুম, চরণ পদ্মের নেই, চরণ পদ্ম। সোনার মতো মুখ, সোনা মুখ। মত ন্যায় বলতে হবে। ওকে ওকে, সো উপমান উপমিত কি তোমাদের কাছে ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে? ভাইয়া কনফিউশন তো এখনো আছে। কনফিউশন ভাইয়া, কোথায় বলো? উপমিত অনেকগুলো কর্মধারয় একজন বলো, সবাই একসাথে বললে তো হবে না। ওকে, তোমাদেরকে ভাইয়া ক্লিয়ার। আমি বলি, হ্যাঁ তুমি বলো ঋত্বিকা, এক্সপ্লেইন করো। ভাইয়া না এক্সপ্লেন না, আমি যেটা বলছি সেটা হচ্ছে মানে সবগুলো এক্সাম্পল ঘুরে যায় না, এরকম এক্সাম্পল আমার কাছে আছে। যেমন পদ্ম আঁখি, পদ্মের ন্যায় আঁখি, এটা কিন্তু ঘুরে যায়নি। বা ফুলকুমারী, ফুলের ন্যায় কুমারী, এটাও কিন্তু ঘুরে যায়নি। মানে সব এক্সাম্পল ঘুরে যায় না, এজন্য আর কি। আছে, এটা আমারও প্রশ্ন সেম। ওকে, বুঝতে পেরেছি। আমারও। তো তবে আমার মনে হয় এই বইয়ের বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এই বইয়ে যে দুই তিনটা এক্সাম্পল দেয়া আছে এগুলো ভালো করে মনে রাখো, ঠিক আছে? যেমন পরীক্ষাতে সবচেয়ে বেশি যেটা কমন আসে সিংহ পুরুষ, তারপর তুষার ন্যায় শুভ্র, এক্সাম্পল বেশি কমন পরীক্ষায় থাকে। এখন তোমাদেরকে ভাইয়া এটা থেকে কি এক্সাম্পল হতে পারে, একটু বলেন না, প্রশ্নটা কিরকম আসতে পারে? প্রশ্ন আসবে সিংহ পুরুষ কোন কর্মধারয় সমাসের উদাহরণ। তো উপমান, উপমিত, কর্মধারয়, সরি রূপক, তারপর এইভাবে এক্সাম্পলে থাকবে উপমান, উপমিত, মধ্যপদলোপী, তারপর এভাবেই থাকবে পরীক্ষায়, বা আমি প্রশ্ন করলে হয়তো দেখবা কালকের নেক্সট ক্লাসে। তো তোমাদেরকে আগে জানতে হবে যে উপমান কোন বস্তুটা আর উপমেয় কোন বস্তুটা। আর উপমানের ক্ষেত্রে দেখবা তাদের সাধারণ ধর্মটা কি, সাধারণ ধর্মটা আছে কিনা। আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসে, উপমান কর্মধারয় সমাসে তাদের যে বস্তুটাকে তুলনা করা হয় সে হচ্ছে আহ যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তো আমরা আহ তুষারকে কার সাথে তুলনা করছি? শুভ্রের সাথে, ঠিক আছে? তুষার, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তো আমাদেরকে এখানে যেটাকে তুলনা করি সে হচ্ছে কি পরে থাকে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। তো এখানে আবার এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। তো ভ্রমর উপমান, কেশ উপমেয় যদি হয় সেইভাবে তাদের কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। তো তোমাদেরকে জানতে হবে যে এখানে উপমান কোনটা আর উপমেয় কোনটা। আর উপমিতর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে উপমেয় শব্দটা আগে থাকে, আর উপমানের ক্ষেত্রে কিন্তু উপমেয় শব্দটা পরে থাকে। অর্থাৎ উপমানের ক্ষেত্রে উপমান বাচক শব্দটা আগে থাকে, আর উপমিতর ক্ষেত্রে আহ উপমেয়টা আগে থাকে। তো এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ উপমানের মধ্যে উপমান বাচক শব্দটা আগে থাকে আর উপমিতর ক্ষেত্রে উপমেয় বস্তুটা আগে থাকে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, তো আমরা মুখকে চন্দ্রের সাথে তুলনা করছি। পুরুষ সিংহের ন্যায়, পুরুষকে সিংহের সাথে তুলনা করছি। তো এখানে এটাই হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে?
অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসে উপমেয় বস্তুটা আগে থাকে, আর উপমান কর্মধারয় সমাসে উপমান বাচক শব্দটা আগে থাকে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। বিজ্ঞান পড়াবা না ভাইয়া? রূপক দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। ওকে, রূপকটা শেষ করি। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। অভিন্নতা বুঝো? কোনো পার্থক্য হয় না এরকম। হ্যাঁ, অভিন্নতা মানে একই জিনিস বোঝায়। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। উপমান পদ উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে, অর্থাৎ উপমিতর মতো। সমসমান পদে রূপ অথবা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। তাহলে রূপক কর্মধারয় সমাসে রূপ কথাটা থাকবে অথবা ই যোগ করে আমরা ব্যাস বাক্যটা গঠন করব। যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এটা বেশি কমন এক্সাম্পল। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, মন মাঝি। আরো কয়েকটা উদাহরণ দেখো। কখনো কখনো সর্বনাম সংখ্যাবাচক উপসর্গর আগে বসে পরপদের সাথে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। যেমন কুকর্ম, কু, এগুলো হচ্ছে কর্মধারয় সমাসের অন্যান্য উদাহরণ, নট রূপক। আমার এখানে এক্সাম্পল আছে কিনা। সো ব্যাস বাক্যের মাঝে রূপ অথবা ই থাকবে, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো তোমাদেরকে এক্সাম্পল দেখে কিন্তু মনে রাখতে হবে। ভাইয়া তো রূপক রূপক কর্মধারায় চেনার জন্য আরেকটা মানে ওয়ে আছে চিহ্নিত করার জন্য, সেটা হচ্ছে এর প্রথমে যে শব্দটা থাকবে মানে ক্রোধ বা বিষাদ, মানে যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না এরকম কিছু, এটা দেখে বুঝতে হবে যে রূপক। মানে বিষাদকেও তো ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না, মনকে হ্যাঁ, দেখা যায় না এরকম। হুম। ওকে, সো ক্রোধ রূপ অনল, ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। তো বিষাদ সিন্ধু কি তোমরা কি জানো বিষাদ সিন্ধু কি? একটা উপন্যাস ভাইয়া, কে নাটক। লিখছে বলো? এই ভাইয়া কে লিখেছে এটা? মাইকেল মধুসূদন দত্ত নয়, মীর মুশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। মুশাররফ হোসেন, জি ভাইয়া। এটা কিসের উপর রচিত বলো তো? কিসের উপর জানি মনে নাই ভাইয়া, কিন্তু পড়ছিলাম এটা। এটা জানতে হবে। এটা হচ্ছে কারবালার কাহিনীর উপর রচিত হচ্ছে বিষাদ সিন্ধু। ওকে, সো কর্মধারয় বুঝছো? জাস্ট সিম্পলি মনে রাখবা, বেশি স্ট্রেস নেওয়ার দরকার নাই। বইয়ে যে এক্সাম্পল গুলো আছে, আমি প্রশ্ন করলে এখান থেকে করব, নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন করলেও এখান থেকেই করবে। তো বইয়ের অল্প কয়েকটা এক্সাম্পল ভালোভাবে মনে রাখো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে তৎপুরুষ সমাস করব। ওকে, আমরা এখন বিজ্ঞান পড়বো, বাট বিজ্ঞান বিজ্ঞান মডেল টেস্টের কি অবস্থা সেটা দেখি তোমাদের। উম সো তোমরা সবাই এক্সাম দিছো? এটা বিজ্ঞানটা অনেকেই দেও নাই মনে হচ্ছে। না ভাইয়া দেই নাই, দেখি নাই। সত্যি কথাটা বলবো, সত্যি কথা বলো, মিথ্যা সত্যিটা হচ্ছে ভাইয়া, যখন বাংলার এক্সাম আর বিজ্ঞানের এক্সামের লিংক দিছেন, তখন একটা এক্সাম দিছি, দেওয়ার পরে ওইখান থেকে ফুপু বাড়ি থেকে রওনা দিছি, বাড়ি আসতে 1.5 ঘন্টা টাইম লাগছে। পাশে আইসা তারপরে আপনার ক্লাস টাইম হয়ে গেছে, আর এক্সাম দিতে পারি। ওকে, নো প্রবলেম। তো তোমাদেরকে কালকে বলছি যে অধ্যায় পড়তা, এই অধ্যায়ের উপর এক্সাম নিচ্ছে 20 মার্কের।
চাইছিলাম 10 মার্কের নিতাম, পরে দেখি 20 মার্ক নিলে এই পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যায়। তো বইয়ের বাইরে আমি কোনো একটা প্রশ্ন করি নাই। যারা লিংক পাও নাই, লিংক গ্রুপে দেয়া হয়েছে, maybe দেখোনি। আমিও দেখি নাই। ভেরি গুড। চেক না করলে তো দেখবা কিভাবে, তাই না? ইউ হ্যাভ টু চেক বিফোর ইউ ক্যানট সি। ভাইয়া নেটে পড়ছি, আর এই লিংকটা রেখে দেন, আমরা এক্সাম দিয়ে দেব না একটু পরে। জি ভাইয়া। ওকে, তো কালকে আমরা অল্প কিছু বেসিক জিনিস শিখছিলাম, যে কোনটা দুর্বল অ্যাসিড, কোনটা খনিজ অ্যাসিড, কোনটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন দিচ্ছি। সো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের মধ্যে কি আছে? আমি তো পরীক্ষা দিয়ে দিছি, এখন আবার কিসের পরীক্ষা? তুমি পরীক্ষা দিলে তো চুপ থাকতে পারো, তাই না? ইউ ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট দ্য এক্সাম। যারা এক্সাম দেয়নি তারা কথা বলবে। ওকে, সো দুর্বল অ্যাসিড হচ্ছে এখানে একটা দুর্বল অ্যাসিড ক্যাল হচ্ছে HCl, NO3, H2SO4 সবগুলো শক্তিশালী অ্যাসিড, বাট H2CO3 হচ্ছে দুর্বল অ্যাসিড। এই যে H2CO3 এটা জৈব অ্যাসিড, কিন্তু এটা H2CO3 এখানে কি জৈব অ্যাসিড না হলেও এটা দুর্বল অ্যাসিড। H2CO3 আমরা ধরে নিতে পারি এটা খনিজ অ্যাসিড, বাট এটা দুর্বল অ্যাসিড, এটা নট। বাট শক্তিশালী অ্যাসিড গুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড NO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ওকে, দেন দ্বিতীয় কোশ্চেন ছিল কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। So, পটাশিয়াম। এটা হচ্ছে কপার সালফেট। তোমরা কি বইটা পড়ছো অধ্যায়টা? জি ভাইয়া পড়ছি। এটা কি ছিল না? হ্যাঁ ভাইয়া পড়ছি। এটা কি ছিল কি ছিল না এই প্রশ্নটা, এই লাইনটা? হ্যাঁ ছিল। ছিল ছিল হ্যাঁ ভাইয়া ছিল। যারা পড়ছে পুরোটা তারা নিশ্চয়ই পারার কথা। ওকে, সো জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় কপার সালফেট। ওকে, তারপর নিচের কোনটি অ্যাসিডিক অ্যাসিডের সংকেত? তো অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। ওকে, ভিনেগার, ভিনেগার এখানে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3COOH। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন দিলেও যদি তোমরা না পারো, ভুল করো, অনেকেই উল্টাপাল্টা দিচ্ছ, ডিসঅ্যাপয়েন্টিং। খাবার সংকেত কোনটি? পৃথিবীতে কি এমন কেউ আছে যে খাবারের লবণের সংকেত জানে না? NaCl, সোডিয়াম ক্লোরাইড। H2O কিসের সংকেত, কে বলতে পারবা? পানি। পানি পানি ভাইয়া। পানি। এই একজন মনে হয় জানে না ভাইয়া, সেজন্য এটা দিয়েছে। আবার বইলো না যেন ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। H2O, যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে একটা মেয়েকে জিজ্ঞাসা করছে H2O, H2O কি? তো মেয়ে অনেক চিন্তা ভাবনা করে বলতেছে, আসলে মনে হয় প্রশ্নটা একটু ক্রিটিক্যাল করছে, পানি তো এটা সবাই জানে, আমি একটু ভিন্ন উত্তর দেই। পরে সে বলতেছে H2O নামে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে, এই আর কি। ও একজন অলরেডি বলে দিচ্ছে নীল পদ্মের পদ্মা। ওকে, আচ্ছা, জোকস অ্যাপার্ট। ওকে, আমাদের মিটিং মেবি কিছু পরে আবার শেষ হবে, তোমরা শেষ হলে আবার। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? এটাতে অনেকে হিস্টামিন। কনফিউশন। ওকে, এটা আমি বলছি, দেখো। আহ হিস্টামিন। ওকে, হেপারিন তো কার্বনে আছে। এই ক্লাসে কেউ ডিসকাস করবে না? যাদের মিঠুন চন্দ্র, মাইক্রোফোন। মিঠুন চন্দ্র, উফ, বিরক্তিকর। ওকে,
সব বলো তো হেপারিনের কাজ কি? কে বলতে পারবা? তোমাদেরকে পড়ানো হয়েছে। হেপারিনের কাজ কি? রক্ত জমাট বাঁধতে দেয় না শিরার মধ্যে। বাড়তে দেয় না। রক্ত পাতলা করে, মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আর অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। জমাট বাঁধা। আর হিস্টামিনের কাজ হচ্ছে সরি হিস্টাসিনেরটা হিস্টাসিনের কাজটা ভাই এরিস্টা দিলে একটা অ্যালার্জির ওষুধ। ঠান্ডা লাগলেও তো ইনসুলিন খাই আমরা। সর্দির ওষুধ, অ্যালার্জির ওষুধ। কান দেখে রে। ভাইয়ারে ডাকে। হাই, পড়ার মাঝে আড্ডা দিচ্ছ নাকি? হ্যাঁ, হিস্টামিন একটু ওয়েট করো, হ্যাঁ। ক্লাস ক্লাস মারো। আচ্ছা, এটা স্কিপ করছি, এটা এখন অ্যান্সার দিচ্ছি না। ভিনেগারের অপর নাম কি? সো ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটা অনেকে পারছো। ওকে। আর ল্যাকটিক অ্যাসিড তো জানো, সেটা দুধে পাওয়া যায়। আর দুধের সংকেত হচ্ছে কপার সালফেট উইথ 5H2O, মানে 5 মলিকিউলস অফ ওয়াটার। এটা হচ্ছে কপার সালফেটের সাথে 5 অণু পানি হলে তুতের সংকেত। ওকে। দেন টেস্টিং সল্ট নামে পরিচিত কোনটি? সোডিয়াম গ্লুটামেট। সো তোমরা কি অধ্যায়টা পড়ো নাই? এটা তো এখানে ডিরেক্ট প্রশ্ন। টেস্টিং সল্ট অধ্যায়টা পড়ছো? কে পারছো এটা অ্যান্সার দিতে? ভাইয়া আমরা অ্যানসার দিতে মানে আমি পরীক্ষাটা দিতে পারি নাই, কিন্তু আমি জানি সোডিয়াম গ্লুটামেট হবে। হ্যাঁ, ওকে আমিও দিচ্ছি সোডিয়াম গ্লুটামেট। ওকে, সো যারা পারছো, ওকে, থ্যাংক ইউ। নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? আবারও একই জিনিস থেকে, শক্তিশালী থেকে আবার দিলাম। হাইড্রোজেন সালফেট। সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আমার শুধু 7 নাম্বার আর 11 নাম্বারটা ভুল হয়েছে। ওকে, ভেরি গুড।
সো অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে কি বলা হয়? ভিনেগার। ভিনেগার বলা হয়, সবাই পারছো, ওকে। খনিজ অ্যাসিড হলেও দুর্বল অ্যাসিড কোনটি? এটা এই প্রশ্নটা রিপিট করা হয়েছে, বাট আগে অন্যভাবে দেওয়া হয়েছে, এখানে অন্যভাবে দিচ্ছে। সো H2CO3 একটা বা কিন্তু সে দুর্বল অ্যাসিড, ওকে, H2CO3, হ্যাঁ আমি হ্যাঁ, ওকে। পুরোটা দিই দইয়ে কোন অ্যাসিড বিদ্যমান? ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিড দই বা দুধে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান, ওকে। দেন পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কোন অ্যাসিড নির্গত হয়? হাইড্রোক্লোরিক ক্লাসে আলোচনা করেছি অনেকক্ষণ ধরে। তো এটাও একজন দিছে নাইট্রিক অ্যাসিড, একজন দিছে সাইট্রিক অ্যাসিড। কত বড় আহাম। ওকে, এদেরকে কোথায় যাব? অ্যাসিড ছড়ার সময় ওরা দুষ্টামি করে যে পারে, হ্যাঁ, বুঝি নাই। বলতেছে ওরা দুষ্টামি করে যে এগুলো পারে ওরা। আচ্ছা অ্যাসিড, আচ্ছা আমাকে বলো তো, অ্যাসিড ছড়া নিয়ে এই অধ্যায়ে কোনো আলোচনা ছিল কিনা? জি ভাইয়া ছিল, অবশ্যই ছিল। ওকে, সো তোমরা অনেকেই জানো না, অ্যাসিড কয়েকটা স্টেপে শাস্তি আছে। অ্যাসিড ছোড়ার প্রাথমিক শাস্তি কি বলতো? যাবজ্জীবন জেল যাবজ্জীবন কারাদণ্ড। একদম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি বা সর্বোচ্চ। প্রাথমিক শাস্তি হচ্ছে, দেখো এখানে আমি একটু পড়ে শোনাই। অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যে ব্যক্তি অ্যাসিড ছোড়ে সে একদিকে যেমন অন্যের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে নিজেও কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারছে না, হয়তো বাকি জীবন জেলখানায় বন্দি জীবন কাটাতে হচ্ছে। তাই আমাদের সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতার কথা বোঝাতে হবে। যারা সাধারণ মানুষের কাছে এত সহজে অ্যাসিড বিক্রি করে তাদেরকেও সতর্ক করতে হবে কিংবা শাস্তি দিতে হবে। একই সাথে কেউ অ্যাসিড দিয়ে আক্রান্ত হলে তাকে কিভাবে প্রতিরক্ষা করতে হবে, যেমন পানি বা প্রচুর পানির স্প্রে দিতে হবে, ঠিক আছে, সে ব্যাপারটি সবাইকে জানাতে হবে। হয়তো তোমরা টিভিতে অনেক অ্যাড দেখতে পারবে আগে, কিন্তু এখন কমে গেছে অনেক। শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার পরে, আগে ছিল 7 থেকে 10 বছরের শাস্তি ছিল। এছাড়া আর আম, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবস্থা, ক্ষতির পরিমাণ অনুযায়ী শাস্তি নির্ধারণ করা ছিল। তোমাদেরকে যদি 2000 সালের আইনটা দেখাই, সেটা তোমরা একটু দেখো, জানা ভালো, ঠিক আছে। নিক্ষেপের শাস্তি, হুম, সোমনা তোর কয়টা হয়েছে রে সায়েন্সের এগুলাতে? ওকে প্লিজ কথা বলো না। তো 1995 এর পরে আইনটা 2002 সালে এটাকে আবার মডিফিকেশন করা হয়েছে। সেটা দেখো, অ্যাসিড দিয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে যদি কোনো ব্যক্তি অ্যাসিড দিয়ে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে ওই যেই ব্যক্তি এটা করছে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে সে দণ্ডিত হবে। এছাড়াও তাকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে, 2002 সালের 4 এ ধারায় বলা হয়েছে। আর এখানে বিভিন্ন ভাবে তার শাস্তির পরিমাণ দেখো। যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে অ্যাসিড দিয়ে আহত করে, তাহলে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি বা সম্পূর্ণরূপে আংশিক হারায় বা মুখমণ্ডল বা বিশেষ অংশের যদি নষ্ট হয়, ক্ষতি হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। এবং এটা প্রথমটা যেটা। এরপরে শারীরিক কোনো অঙ্গ, গ্রন্থি বা বিশেষ বিকৃতি নষ্ট হলে আঘাতপ্রাপ্ত স্থানে যদি অ্যাসিড নিক্ষেপ করে, আচ্ছা, তাহলে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হতে পারে। এছাড়াও আরেকটা আছে, এটাই যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর অ্যাসিড নিক্ষেপ করে বা নিক্ষেপের চেষ্টা করে এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক
বা মানসিক বা অন্য কোনোভাবে ক্ষতি নাও হয়, তথাপি অর্থাৎ নিক্ষেপ করলে যদি ক্ষতি না হয়, জাস্ট সোর্সে মনে করো গায়েও পড়ে নাই, তাহলেও কিন্তু অনধিক 7 বছর কিন্তু এটা কি অনুজন 3 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, একই সঙ্গে 50,000 টাকা জরিমানা। তো এটা হচ্ছে আসলে বেসিক জিনিস হচ্ছে এখন সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটাই হচ্ছে তোমাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে। তো এটা প্রশ্ন দিছি, অনেকেই পারো নাই, অনেকে যাবজ্জীবন জেল দেয়। আচ্ছা বলো তো, যাবজ্জীবন আর মৃত্যুদণ্ডের কারাদণ্ডের মধ্যে পার্থক্য কি জানো তোমরা এটা? যাবজ্জীবন ভাইয়া মৃত্যুদণ্ড জীবনে মানে 100 বছর ওই জেলখানায় থাকতে হবে। আর মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ড কি, মানে ফাঁসি, ফাঁসি। পর্যন্ত একটা লোকের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে যে দণ্ড দেওয়া হয় তাকে মৃত্যুদণ্ড বলা হয়। আর যাবজ্জীবন? যাবজ্জীবন হচ্ছে ভাইয়া জীবন জীবদ্দশায় যে কয়দিন বাঁচবে আর কি, যে কয়দিন টিকবে ওই কয়দিন ওই জেলখানায় থাকতে হবে, এটা হচ্ছে যাবজ্জীবন জেল। না না না, এটা তোমার রং আইডিয়া। ওকে, ভাইয়া যাবজ্জীবন 32 বছর হচ্ছে যাবজ্জীবন জেলের মেয়াদ কাল। যাবজ্জীবন 14 বছর ভাইয়া। না 32 বছর, 32। ওকে, আমি যতদূর জানি কারাদণ্ড হচ্ছে ব্যক্তি শাস্তি পাওয়ার পর পর্যন্ত সে কারাগারে থাকবে, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি এমন ভাবে বলা হয় আমৃত্যু কারাদণ্ড, তাহলে সে মৃত্যু অবধি জেলে থাকবে। আর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হচ্ছে 30 বছর, আমি যতদূর জানি। ঠিক আছে ভাইয়া বিনাশ্রম মানে জেলে কোনো কাজ করবে না, তাই না? হ্যাঁ, বুঝিনি, একজন বলো। ভাইয়া বিনাশ্রম কারাদণ্ড মানে জেলে কোনো কাজ করাবে না, তাই না? হ্যাঁ, সশ্রম কারাদণ্ড আছে, আবার সশ্রমে হলে সে কাজ করবে, আর বিনাশ্রমে হলে সে কাজ করবে না, জাস্ট আরামায়েশ করবে। আচ্ছা, ওকে, সো অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়াকে কি বলে? প্রশমন বিক্রিয়া। ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অর্থাৎ প্রশমন লবণ বিক্রিয়া কি? পানি। ওকে, পানিতে দ্রবীভূত ক্ষারককে কি বলে? ক্ষার। জেলখানা, হ্যাঁ, অনেক দেশের জেলখানা অনেক বিলাসবহুল, হয়তো সার্চ করে দেখতে পারবা, অনেক দেশে বিলাসবহুল জেলখানা আছে। তো যেটা পানিতে দ্রবীভূত হয় যেই ক্ষারকটা, সেটাকে ক্ষার বলা হয়। তুতের অপর নাম কি? কপার সালফেট। কপার সালফেট উইথ 5 এর সংকেত। কপার সালফেট পানি। 5 পানি। কপার সালফেট 5। দ্রবণ নিরপেক্ষ হলে, এটা একদমই বেসিক কোশ্চেন, অধ্যায় 7 আগে হইলো অম্ল, 7 থেকে 14 হলে ক্ষার। তো